এবারে স্টার্ট করছি একটা নতুন গল্প, মির্জা সায়ন মুগ্ধ, পর্ব সংখ্যা 1। এখানে সর্বপ্রথমেই একটা অ্যালার্ট দেওয়া আছে, একটু অ্যালার্টটা পড়ে শোনাই। 17+ উক্ত গল্পের নায়ক রেড ফ্ল্যাগ চরিত্রের অধিকারী। গল্পের সামঞ্জস্যতা আনতে বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক ডমিনেটিং বিহেভিয়ার, টক্সিক অ্যাটিটিউড এবং অ্যাডাল্ট কিছু চলে আসবে। আমি অবশ্যই বলবো এই গল্প সবার জন্য নয়। গল্পে একজন মাফিয়া চরিত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানোর ক্ষুদ্র চেষ্টা থেকেই আমি বলবো যাদের টক্সিক ডমিনেটিং বিহেভিয়ার পছন্দ নয় তারা প্লিজ গল্পটা এড়িয়ে চলুন। উক্ত গল্পে কোনো জাতি, ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে ছোট কিংবা নিচু করে দেখানোর বিন্দুমাত্র উদ্দেশ্য নেই। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক এবং এর প্রতিটি চরিত্র নিজস্ব চিন্তা ভাবনায় তৈরি। তো এই ছিল অ্যালার্ট বার্তা। এবার সরাসরি গল্পে আসা যাক। এর লেখনীতে রয়েছেন জান্নাতুল ফিরদৌস মিথিলা। আলিশান রেডিসন ব্লুয়ের 5 তলায় সরু করিডোর দিয়ে প্রাণপণে ছুটছে সপ্তদশী তরুণী। তার পিছু পিছু দৌড়ে আসছে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডস। এই বুঝি তারা সপ্তদশীকে পেয়ে গেল হাতের নাগালে। সপ্তদশী থামছে না, পায়ের গতি বাড়িয়েছে তীব্র থেকে তীব্র। আর একটু সামনেই খোলা এলিভেটর। যেভাবেই হোক সপ্তদশী সেখানে ঢুকতেই হবে, বাঁচতে হবে পিছনে ধেয়ে আসা খারাপ লোকগুলোর হাত থেকে। মিনিট খায়েক পেরুলো, সপ্তদশী দৌড়ে এসে ঢুকলো এলিভেটরে। কাপা কাপা হাতে ব্যগ্রতার সাথে এলিভেটরের সবগুলো বোতাম চাপলো একসাথে। তবে দরজা এখানেই বন্ধ হচ্ছে না, এখনো বন্ধ হচ্ছে না এলিভেটরের। এদিকে লোকগুলো ছুটে আসছে এদিকে। সপ্তদশী এবার ভয়ে জড়সড়, বুকটা তার ধরফর করছে বেশ। ছোট্ট চিকন চাকন দেহটা কেমন কাঁপছে রীতিমতো। ফাঁকা মস্তিষ্ক তার হঠাৎ বলে উঠল, এবারেও কি তারা আমায় ধরে ফেলবে? এবারেও কি তুলে নিয়ে যাবে রাক্ষসের কাছে? মস্তিষ্কের এই কথা হাতুড়ি পেটা করছে, মনের মধ্যে একরাশ ভয়। সপ্তদশীর ভয়ার্ত চোখ দুটো অসহায়ী চাহনি সম্মুখেই নিবদ্ধ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লোকগুলো ছুটে আসছে তার দিকে। এর মধ্যেই ভাগ্যবুঝি তার সহায় হলো কিছুটা। ধীরে ধীরে এলিভেটরের দরজাখানা বন্ধ হবার তাড়া দিয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকগুলো তাকে ধরতে পারেনি, এর আগেই বন্ধ হয়েছে দরজা। এটুকুতেই যেন বিরাট স্বস্তি পেল সপ্তদশী। ধরফরাতে থাকা বুকটার ওপর দুহাত চেপে ধপ করে বসে পড়লো মেঝেতে। বুক ভাঙা আর্তনাদে কাতর মেয়েটা কান্নার তোরে হেঁচকি তুলতে তুলতে বাচ্চাদের ন্যায় ডাকতে থাকে, আব্বু, ভাইয়া, বাঁচাও আমায়, আমি আমি মরে যাচ্ছি। কে শুনবে সপ্তদশীর কষ্ট? কে বাঁচাবে তাকে? একটু আগেই তো তার চোখের সামনে তার বাবাকে নির্মমভাবে হেনস্থা করেছে ওই লোক। শক্তপোক্ত বাবাটাকে তার ভেঙে দিয়েছে মানসিকভাবে। আর ভাই, তারও তো তেমন খোঁজ পায়নি সপ্তদশী। শুধু একবার দেখেছিল তাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে তার ভাইয়ের হাতে, ব্যাস এটুকুই। কথাগুলো মনে পড়তেই ফের হাউমাউ করে কেঁদে ওঠে মাহি। দু হাতে নিজের সুন্দর সিল্কে চুলগুলো মুঠোয় চেপে ধরা শক্ত করে। এলিভেটরের চারপাশে দেয়ালে জুড়ে থাকা স্বচ্ছ কাঁচের আয়নায় কন্দনরত সপ্তদশীর মাসুম মুখখানা স্পষ্ট প্রতিবিম্বিত। ফর্সার টুকটুকে মুখখানার সে কি বিহাল দশা কাঁদতে কাঁদতে। চশমার আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর ভাষা ভাষা চোখগুলো লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। এক নজর দেখলে মনে হয় এ যেন সাক্ষাৎ পদ্মা গমনী। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগার কেমন লাল হয়েছে। মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছামতো মেয়েটার নাক গাল বরাবর এক মুঠো লাল রং ঘষে দিয়েছে। গাল দুটোই মাংসের উপস্থিতি কম বিধায় বাম পাশে টোল পড়েছে সামান্য। গোলাপের পাপড়ির ন্যায় নিখুঁত আর্টের ঠোঁট দুটো বেশ নজর কাড়া ঢেকেছে এ মুহূর্তে। কান্নার বিশুদ্ধতায় তারা বুঝি আজ রূপ বাড়িয়েছে নিজেদের। ফর্সা মসৃণ কণ্ঠায় কালি সিটে দাগ স্পষ্ট, গলাটাও ব্যথা করছে বেশ। কণ্ঠ ফুরে বেরোচ্ছে না শব্দ। অন্তর্মুখী শব্দদোষী নরম ধাঁচের মেয়ে। প্রতিকূল মুহূর্তে নিজেকে সামলানো কিংবা বাঁচানোর খুব একটা উপায় জানা নেই তার। তাই তো কেমন কাঁদছে নিজের ওপর এমন অসহায়ত্বে। এদিকে এলিভেটরে ততক্ষণ এসে থামলো টপ ফ্লোরে। ধীরে ধীরে বন্ধ দুয়ার খুললো। সপ্তদশী ভয়ার্ত ঢোক দিলে রয়ে শুয়ে আলতো করে ঘাড় বের করলো সামান্য। সতর্ক দৃষ্টিতে শুনশান নিরাপত্তার আচ্ছন্ন করিডোরের এদিক ওদিক নজর বুলিয়ে দেখে নেয় চারপাশে আদেও কেউ আছে কি না। তবে না, আশেপাশে কেউ নেই। বোধহয় লোকগুলো এখনো এসে পৌঁছায়নি এখানে। কিন্তু না এসে আর থাকবে কতক্ষণ? এলিভেটরের বাদে সিঁড়ি ডিঙিয়ে এলেও তাদের আসতে হয়তো আর মিনিট খানেক লাগবে। সপ্তদশী আর সময় নষ্ট করলো না। তক্ষুনি ভীত সন্ত্রস্ত কদমে ছুটলো করিডোরের ঠিক বাম দিকের সিঁড়ির দিকে, যার দৌড়ও আপাতত ছাদ অবধি। টলমল পায়ে মেয়েটা ছুটলো ছাদের পানে। সুবিশাল ছাদ, চারপাশে বাতাসের তীব্রতা। মাহির মতো পাতলা গায়ের পরনের মেয়েটা বুঝি এক্ষুনি উড়ে যাবে ও বাতাসের জোরে।
মাহি কদম বাড়লো ছাদের দিকে। একটুখানি এগোতেই বাতাসে তীব্র ঝাপটা এসে বাড়ি খেললো তার সম্পূর্ণ মুখমণ্ডলে। সঙ্গে সঙ্গে চুলগুলো সব উড়ে এসে আছড়ে পড়লো মুখের ওপর। মাহি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চুলগুলো সব সরাতে লাগলো মুখের ওপর থেকে। আনমনে ঘাড় বাঁকাতে হঠাৎ ঝটকা খেলো দুর্দান্ত। ছাদের একদম শেষ প্রান্তে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তখনকার গার্ডগুলো। প্রত্যেকের চোখে মুখে অসাধারণ পেশাদারিত্ব স্পষ্ট। তাদের ঠিক মাঝখানে উল্টো দিকে করে দাঁড়িয়ে আছে মানুষরূপী জানোয়ারটা। তার উপস্থিতি চক্ষুগোচর হতেই মাহি ছুটল ছাদের দরজার দিকে। তবে বালাই ষাট মেয়েটার পিছু পৌঁছবার আগেই কয়েকজন গার্ড এসে পথ আটকে দাঁড়ালো তার। অসহায় মাহি ফের পড়লো দারুণ অসহায়ত্বে। সে কি না সে নিজে থেকে চলে এলো লোকটার কাছে। মাহি ভীত, সেই সাথে বড্ড চিন্তিত নিজেকে নিয়ে। এরই মধ্যে হঠাৎ করে কর্ণঘোরে ভেসে এলে আদুরে বলিষ্ঠ দেহি সুদর্শন যুবক উর্ফে রাক্ষসটার ভরাট অথচ দাম্ভিক কণ্ঠ। জমের ভয়ে পালাতে শুনেছি, বাট পালাতে গিয়েও নাচতে নাচতে ফের জমের কাছে চলে আসাটা বোধ হয় ফার্স্ট টাইম দেখলাম। বাই দ্য হেল, তো ছুটোছুটি শেষ হয়েছে? শেষ হলে চল, আমার তাড়া আছে। এই প্রথম নিজের চিরচেনা শান্ত স্বভাব থেকে বেরিয়ে আসে মাহি। তক্ষুনি যুবকের কথা সকোচ করে পা পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে বলে, যাব না আমি আপনার সাথে। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার চাইতে মরে যাওয়াটা ঢের ভালো। এতক্ষণে বলিষ্ঠ যুবক পিছনে ফিরল। এক হাত তার প্যান্টার পকেটে গুজে থাকলেও আরেক হাত তর্জনী ও মধ্যমার ভাঁজে খেলছে ক্রুষ্ট নিকারাগুয়ান সিগার। যুবকদের বাদামের ঠোঁটঝোড়ার ফাঁক গলিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে সিগারের দূষিত ধোঁয়া। সে ধোঁয়ায় ধূমায়িত মুখমণ্ডল চারপাশ। যুবকের মুখ এখনো স্পষ্ট নয়, তার বাদামি চোখজোড়ার ক্রূর চাহিনি এখনো দৃষ্টিগোচর হয়নি মাহির। হলে থোড়াই সাহস করতো মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের মুখের উপর ওভাবে কথা বলার। এদিকে মুগ্ধ কেমন বাঁকা হাসলো এবার। নিঃশব্দে সিগারের শেষ প্রান্ত লম্বা একটা টান বসিয়ে বুট জুতার দাম্ভিক শব্দ তুলে এগোতে লাগলো একটু একটু করে। তা দেখেই মাহি কেমন ভয়ে তটস্থ। কাঁপতে কাঁপতে সপ্তদশী পা পেছাচ্ছে বেশ। এতক্ষণে মুগ্ধের ক্রূর দৃষ্টির নজর এলো মেয়েটার। মুহূর্তেই সম্পূর্ণ গা কেমন হিম হয়ে গেল তার। সে ক্ষণে ক্ষণে ঢোক গিলছে। মুগ্ধ তখন এগিয়ে আস্তে আস্তে ঠোঁট পিষে কঠিন গলায় বলে উঠল, জিহ্বার অতিরিক্ত চলন আর নারীদের লোক দেখানো লজ্জার ভূষণ দুটোতেই আমার অ্যালার্জি আছে। দেখলেই গা চুলকায়। এই যে এখনো শুরু হয়ে গেল চুলকানি। মাহি ভরকায়নি। এই লোকের এহেন গা জ্বালানো কথাবার্তা আজ নতুন নয়। সে পিছু যেতে যেতে আবারও চেঁচিয়ে উঠল নতুন উদ্যমে, একদম কাছে আসবেন আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব, তবু আপনার মতো নিকৃষ্টের সাথে যাব না। মুগ্ধ কুটিল হাসল। পকেটে গুজে রাখা হাতটা বের করে এনে ঘাড় ডলল আলতো করে। পরক্ষণে মেয়েটার পানে স্থির চাহনি নিক্ষেপ করে এগিয়ে আস্তে আস্তে শান্ত কণ্ঠে ঠেস দিয়ে বলল, মারবি? তাহলে মরে যা। মরবি? তাহলে মরে যা। কীভাবে মরবি বল? একটু থামে মুগ্ধ। মুখাবে কপট ভাবুক ভাব ধরে ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা। তারপর কেবল নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, দড়ি এনে দিব গলায় ফাঁস দেওয়ার জন্য? নাকি বিষ এনে দিব? খেয়ে একদম কুত্তার মতো দুহাত লম্বা জিভ বের করে মরবি? এতেও যদি না হয় তাহলে বল, কেরোসিন এনে দিই। সারা গায়ে মেখে আমার সামনে আসবি, ভীষণ আদর করে গায়ে আগুন ধরিয়ে দেবো। বল কোন স্টাইলে মরবি? হতভম্ব মাহি। হতভম্ব তাই বুঝতেই পারলো না তার পা দুটো সে কখন কার্নিশবিহীন ছাদের একদম কিনারায় এসে ঠেকেছে। সে নীরবে কাঁদছে দাঁড়িয়ে। ওদিকে মুগ্ধ প্রায় নিকটে, হয়তো আর দুটো কদম এগোতেই ধরে ফেলবে তাকে। কিন্তু মাহি তো তার হাতে আসতে চায় না। নিজেকে বাঁচানোর শেষ স্টেজটায় মেয়েটা আরেক কদম পেছাতে গেলেই ঘটলো আরেক বিপত্তি। এক পা গেল ছাদের বাইরে। ক্ষুদ্র কায় বদনখানি পেছনের দিকে ঝুঁকে পড়তেই একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি চেপে ধরে মাহির এক হাত। ভীতু মাহি তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলে ভয়ে। তার অর্ধেকটা দেহ দুর্লমান অবস্থায় শক্ত করে চেপে ধরে রেখেছে উপকারীর বাড়িয়ে দেয়া হাতটা। কিন্তু মেয়েটি কি আর জানে এই উপকারীটা কে? জানলে থোড়াই ধরতো তার হাত। এদিকে গম্ভীর মুগ্ধ মহাশয় এক আকাশসম বিরক্তি নিয়ে চেয়ে আছে ঝুলতে থাকা মাহির পানে। গলায় অসম্ভব ঝাঁজ ঢেলে দিল এক রামধমক। হাত ধরলি কেন? জাগিয়ে মর। এগিয়ে এসেছিলাম তোকে এই 20 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, অথচ এখন কি না আমার হাত ধরে ঝুলছিস? মরতে এসে এত ভয় কিসের রে দের ব্যাটারি? মাহি এবার ঠোঁট ভেঙে কাঁদছে। বাচ্চার আকুতি জানিয়ে শক্ত করে চেপে ধরেছে মুগ্ধের হাত। অথচ মুগ্ধকে দেখো,
সে বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। মাহি কিছুতেই তার হাত ছাড়ছে না বলে মেয়েটার হাত ধরেই মুগ্ধ দিল এক টান। সঙ্গে সঙ্গে ঝুলতে থাকা মাহি হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে গেল এ পর্যায়ে। ধরফর করতে থাকা বুকপিঞ্জরের ওপর হাত চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে পেছন থেকে ধেয়ে এলো মুগ্ধের শক্ত হাতের থাবা। তা গিয়ে চট করে চেপে ধরল মাহির চুলের গোছা। মাহি আবারও চোখ মুখ কুচকে কোকিয়ে ওঠে ব্যথায়। একে তো গালের অসহ্য ব্যথা, তার ওপর এরূপ যন্ত্রণা, সব মিলিয়ে বিধ্বস্ত মাহি। ব্যথায় কাতরাতে থাকলেও কণ্ঠ ফুঁড়ে বলতে পারল না কিছু। ওদিকে মুগ্ধ দাঁতে দাঁত চেপেছে। মাথাটার চুলগুলো মুঠোয় চেপে তার মাথাটা এগিয়ে নিয়ে আসে নিজের বুকের কাছে। বলা বাহুল্য, মাহি মুগ্ধের তুলনায় উচ্চতা বেশ নিচু। মেয়েটার মাথা মুগ্ধের বুক বরাবর। এমনিতেই ভিনদেশি সুদর্শনের ন্যায় শক্তপোক্ত গায়ের গড়ন মুগ্ধের। উচ্চতা যেন শিলিং ছুবে। তার অমন দীর্ঘকায় দেহের সামনে সবাইকে অতি নগণ্যই মনে হয়। মুগ্ধ ঘাড় নোয়ালো বেশ। মাহির কানের কাছে মুখ এনে হিসিয়ে বলতে লাগলো, কান খুলে শুনে রাখ বান্দির মেয়ে, তোর মতো যাচ্ছে তাই আন্ডাররেটেড ডের ব্যাটারির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। তোকে নিয়ে যাচ্ছি জাস্ট তোর বাপকে সাহায্য করার জন্য। যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তোর বাপও বাঁচবে। যেদিন আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তোর দম বন্ধ হবে সেদিনই তোর বাপের বুকের ওপর উঠে তোর বাপের শরীরের অগণতি গুলি ছুটব আমি। তারপরও তার দূষিত রক্তগুলো দিয়ে পা ভেজাবো। তাই তুই মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও কিছু যায় আসে না, কজ তোর বাপের শেষটা আমার হাতেই হবে। অ্যান্ড ইউ আর নাথিং টু মি। ডিড ইউ হিয়ার দ্যাট? ইউ আর নাথিং বাট আ ফাকিং টয় টু মি। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর প্রয়াসে ব্যস্ত মাহি। প্রতিটা কথা যেন তার কানে নয় বরং তার বুকে গিয়ে বিঁধছে। এত ঘৃণা নিয়ে কীভাবে বাঁচে একটা মানুষ? কীভাবে বাঁচবে সে এ লোকের অত্যাচারে? সে মরে গেলে তো তার বাবা না আর ভাবতে পারলো না মাহি। বাবার কথা মাথায় আসতেই নিজেকে শক্ত রাখার সব রকম চেষ্টায় উপনীত হলো মেয়েটা। মনে মনে প্রতিজ্ঞা হলো, যাই হয়ে যাক আমি মরবো না। হেলিকপ্টারের বিকটাকার শব্দে মুখরিত চারপাশ। চারিদিকে ধুলোময়লা ছড়িয়ে 20 তলা সুউচ্চ ছাদের হেলিপ্যাডে এসে নামলো হেলিকপ্টার। সুবিশাল হেলিকপ্টারের গায়ে বড় বড় অক্ষরে লেখা শ্যাডো মনস্টার। মুগ্ধ ভীষণ দাম্ভিকতার সাথে ভেতরে ঢুকলো। পিছনে বেচারি মাহি পড়ল বিপাকে। ক্ষুদ্র জীবনে এর আগে কখনো হেলিকপ্টারে চড়েনি সে, না চড়েছে এরোপ্লেনে। মেয়েটার আবার অ্যাক্রোফোবিয়া আছে কি না? উচ্চতা দেখলেই ভয় পায়। সে কেমন ইতস্তত করছে ভেতরে ঢুকতে। এদিকে হেলিকপ্টারে বসে থাকা মুগ্ধ আইস করে ফোন ঘাঁটছে। মাহিকে এখনও ভেতরে আসতে না দেখায় সে কেমন বজ্র কণ্ঠে আওড়ায়, ভেতরে ঢোকার জন্য আলাদা চাকরানি লাগবে নাকি নবাবের মেয়ের হাতে অফুরন্ত সময় থাকলেও আমার হাতে নেই। সো আর 1 সেকেন্ডের মধ্যে ভেতরে না ঢুকলে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব। মাইন্ড ইট। ভড়কায় মাহি। তৎক্ষণাৎ নিজের ভয় ডর সব ভুলে গিয়ে হেলিকপ্টারে উঠে এলো। মুগ্ধ তার দিকে দৃষ্টিপাত না করেই পাইলটের উদ্দেশ্যে শক্ত গলায় হুকুম ছুঁড়ে বলে, টেক অফ। হুকুম যথার্থ তামিল করলেন বিদেশি পাইলট সাহেব। মুহূর্তেই গর্জে উঠল ইঞ্জিন। রোটর ঘুরছে দ্রুত বেগে। চারপাশে বাতাসের তীব্রতা বেড়ে গেল বহুগুণ। ক্রমশ হেলিকপ্টারের দুলুনি শুরু হলো। সেই সাথেই বেড়ে গেল মাহির নিঃশ্বাসের গতি। বুকটা ধরফড়িয়ে ওঠে বেশ। ভয় এইটুকুনি হয়ে যাওয়া মেয়েরা ক্রমশ এগোতে লাগলো মুগ্ধের দিকে। মুগ্ধ আর চোখে দেখল তা। বিরক্তি নিয়ে ঝাঁঝিয়ে উঠল, কোলে উঠে আসবি নাকি? দেখ চশমিস, আমার কিন্তু এই মুহূর্তে এসব করার বিন্দুমাত্র মুড নেই। মাহি শুনল কি না কে জানে। সে কেমন আতঙ্কিত কণ্ঠে অসহায়ের ন্যায় বলতে লাগলো, আমার ভয় লাগছে। আমি আসলে। পুরোটা শোনার ধৈর্য হয়নি মুগ্ধের। তার আগে সে দুকানে গুজলো মোটা হেডফোন। নির্বিকার ভঙ্গিতে পিছনের দিকে গা এলিয়ে চোখ দুটো বুঝলো কোনো মতে। মাহি চুপচাপ বসে রইল চোখ খিচে। আসনের দুপাশের অংশ খামচে ধরলো কেমন। সময় পেরুচ্ছে। একটা সময় চোখ বুজে থাকা মাহির চোখে ঘুম ধরা দিল সত্যি। ঘুমন্ত মেয়েটা ঢুলো অবস্থায় মুগ্ধের পায়ের ওপর মাথা ঠেকালো। মুগ্ধ টের পেল বোধ হয়। সঙ্গে সঙ্গে নিজের পা দুটো ঝাঁকিয়ে উঠল বেয়াদব ছেলে। মুহূর্তেই ঘুম কেটে গেল মাহির। হতবুদ্ধি ন্যায় এদিক ওদিক মাথা নাড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে? মুগ্ধ রা করেনি, সেরফ কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মাহির ওপর। মাহি বেচারি চুপসে গেল তৎক্ষণাৎ। মাথাটা নুইয়ে সরে বসলো বেশ কিছুটা। ভয় লাগলেও কিছু করার নেই।
ঘুমন্ত অবস্থায় এই লোকের গায়ে পড়লে তখন না আবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেয়। রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ, তুষার পাহাড়ে ঘেরা, হালকা কুয়াশা মাখা চারপাশ। সেস্টোরেস্কোয়ারে লেকের কোল ঘেঁষে নির্মিত এক ব্যক্তিগত প্রাসাদের অভিমুখে বিশাল জায়গা জুড়ে তৈরি করে রাখা হেলিপোর্ট। চারপাশে ধুলোয় উড়িয়ে হেলিকপ্টার নামছে সেখানে। আঞ্চলিক সময় রাত 8টা হলেও এখানকার চারপাশটা এখনও কেমন মৃদু আলোয় উজ্জ্বল হয়ে গেছে। সাধারণত এখানে সন্ধ্যা নামে বেশ পড়ে। আকাশে এখনও হালকা মেঘ জমে আছে। হয়তো একটু পরেই আকাশের বুক চিরে নেমে আসবে বারিধারা। হেলিকপ্টার ল্যান্ড হলো ভূমিতে। সময় নিয়ে সেখানে থেকে সগৌরবে বেরিয়ে আসে মুগ্ধ। পরনে দামি ট্রেন স্যুট, দামি বুট, ঘাড় সমান উস্কো খুস্কো বাদামি চুলগুলো আজও বেঁধে রাখা ঝুঁটি স্বরূপ। এক হাতে পেটের কাছে স্যুটের বোতাম খুলতে খুলতে পা বাড়ায় মুগ্ধ। তক্ষুনি 5 জন এলিট বডিগার্ড ছুটে চলে এলো মুগ্ধের চারপাশে। গম্ভীর মুখ যুবকের পেছন পেছন হাঁটছে তারা। পরনে সফেদ রঙা স্যুট বুট, কানে ইয়ারপিস, হাতে আবার রাইফেল। বিশাল আয়ত্ত জুড়ে তৈরি করা এখানে ব্যক্তিগত পোশাকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কমব্যাট বডিগার্ডস। বাড়ির চারপাশে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে তারা। মুগ্ধ গৌরবময় কদমে হাঁটছে। তক্ষুনি তার সামনে ছুটে আসে একজন কমব্যাট বডিগার্ড। এসেই তিনি সম্মানের সাথে মাথা নুইয়ে হাঁটু গেড়ে বসলো মুগ্ধের সামনে। দুহাতে একখানা নতুন ডিজাইনার রিভলভার এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ কিয়ত কতক্ষণ সরু চোখে পরখ করলো বন্দুকটা। পরক্ষণে হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গম্ভীর মুখে বলল, ইজ ইট ওয়ার্কিং গুড? কমব্যাট মাথা নুইয়ে রেখে ঝাঁকালেন একটুখানি। মুগ্ধ কেমন ক্রূর হাসলো তা দেখে। তক্ষুনি বন্দুকের নলটা ঠেকালো সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা কমব্যাটের ললাট বরাবর। মুহূর্তেই বডিগার্ড বেচারা ভয়ে কেঁপে ওঠে কেমন। তবুও মাথা তুলে তাকানোর সাহস নেই তার। তাকালে যে বিপদ। মনস্টারের চোখে চোখ পড়া মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। এত বড় রিস্ক কে নিতে যাবে শুনি? মুগ্ধ কিয়ত কতক্ষণ এইভাবে বন্দুকটা ধরে রাখলো বডিগার্ডের ললাট বরাবর। তারপর হুট করে কোনো রূপ বলা কওয়া ছাড়া বন্দুক উঁচিয়ে তাক করলো অদূরে ব্যক্তিগত পণ্ডের ওপর সাজিয়ে রাখা রোমানিয়ান ভাস্কর্যের দিকে। ট্রিগার চাপতেই ভাস্কর্যটা কেমন ভেঙে ছিটকে গেল চারপাশে। পণ্ডে থাকা রাজহংসীগুলো ভয়ে দাপড়াতে লাগতো অনবরত। এদিকে বাড়ির চারপাশে থাকা সশস্ত্র বডিগার্ডেরাও এতক্ষণে সজাগ হলো যেন। তারা প্রত্যেকেই নিজেদের রাইফেল আসমানের দিকে তাক করে অনবরত গুলি ছুড়ল। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে গেল বিকট শব্দ। মাহি বেচারি ভয়ে আর নামছেই না হেলিকপ্টার থেকে। অথচ সে থোড়াই জানে মাফিয়া মনস্টার যখন এখানে আসে তখনই তার স্বাগতম ঠিক এভাবেই হয়। কজ দিস ম্যান লাভস ভায়োলেন্স। ভয় তটস্থ মাহি রয়েছে মাথা বের করলো হেলিকপ্টার থেকে। তবে হেলিকপ্টার থেকে নামতে হলে তার মতো ছোটোখাটো মানুষের নিঃসন্দেহে সাহায্য প্রয়োজন। মাহি মুখ গোমড়া করে নামার চেষ্টার এক পা বাইরে বের করতেই হঠাৎ একখানা শক্তপোক্ত হাত এসে আলতো করে নিজেকে ছড়িয়ে দিল তার সামনে। মাহি ভ্রু কোঁচকায়। সন্ধিহান চোখে তাকাতে দেখি একজন শ্যামপুরুষ চমৎকার হেঁটে তার পানে তাকিয়ে আছে। তার বাড়ন্ত হাত এখনো অপেক্ষায় আছে মাহির। মাহি নিজেকে খানিকটা গুটিয়ে নেয় তৎক্ষণাৎ। শ্যামপুরুষ তো তা দেখে মুচকি হাসলো, নরম কণ্ঠে আওড়ালো, হাত ধরে নেমে এসো, ভয় নেই, আমি মনস্টারের মতো ভায়োলেন্স ক্রিয়েট করব না। ভিনদেশে এসেও বাংলা শুনেছে মাহি। এও কি তবে সত্যি? মাহি অবাক চোখে তাকিয়ে রইল কেমন। হতবাক কণ্ঠে বলল, আপনি বাঙাল? শ্যামপুরুষ এক দফা ভাবুক থেকে ঠোঁট কামড়ে ধরল নিজের। পরক্ষণে মিষ্টি হেসে বলল, নট সো, বাট তুমি নিশ্চয়ই বাঙাল, তাই না? মাহি মাথা নাড়ায় ওপর নিচ। তখন শ্যামপুরুষ তাকে ইশারায় বলে তার হাতটা ধরে নামতে। অগত্যা মাহি আর তেমন কোনো উপাদান্তর না পেয়ে নেমে পড়লো অপরিচিতের হাত ধরে। নামতে গিয়ে বাঁধল আরেক বিপত্তি। কিছু একটার সাথে পা বেঁধে সামনে হোঁচট খেলো মাহি। শ্যামপুরুষ তাকে আগলে ধরে নিলেই কেউ একজন এসে আটকে দিল তার হাত। ফলস্বরূপ পড়ে গেল মাহি। পেল হাতে চোট। শ্যামপুরুষ ভড়কে গিয়ে পাশে তাকায়। দেখতে পায় একজোড়া বাদামি চোখ কেমন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। ছেলেটা ঠোক গিলল কেমন।
আমতা আমতা করে নিজেকে সাফাই গাইতে গেলে শোনাই গেল মুগ্ধের কঠিন কণ্ঠ। আমার পছন্দের কিংবা অপছন্দের যে কোনো কিছুর ওপর কারোর হস্তক্ষেপ কিংবা দৃষ্টি আমি সহ্য করি না সিড, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো দ্যাট বেটার। সিদ্ধার্থ মাথা নড়ায় ওপর নিচ। তৎক্ষণাৎ মাহির সামনে থেকে সরে দাঁড়ায় 2 কদম। ওদিকে মাহি ততক্ষণে উঠে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতের কনুই চেপে ধরে মুগ্ধ কনুইটা বুঝি এই ছিঁড়ে পড়লো। মাহি মুখ কুচকে ব্যথাটা সহ্য করে নেয় কোনো রকম। মুগ্ধ এবার হাঁটা শুরু করেছে দুর্দম্য পায়ে। সুদর্শন যুবকের হঠাৎ এত রেগে যাওয়ার কারণটা ঠিক বোধগম্য হলো না মাহির। এই লোক হুটহাট এমন রেগে যায় কেন কে জানে। পুরো ইউরোপিয়ান স্থাপত্য এবং আধুনিক ডিজাইনের মিশেলই তৈরি মনস্টার প্যারাডাইস। বাড়ির প্রবেশদ্বারে রয়েছে বিশাল লোহার গেট। কালো রঙের ওপর সূক্ষ্ম খোদাইয়ের নির্মিত এই গেটের চারপাশে জড়ানো বৈদ্যুতিক তার। গেটের দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু পাথরের স্তম্ভ। গেটের ভেতরে পা রাখতেই জমিনে দেখা মিলবে ছোট ছোট মার্বেল পাথরের পথ, যার দুধারে নাম না জানা বিভিন্ন শোভাবর্ধক গাছ। গাছগুলোর কি সুন্দর ছেটে রাখা, যেন কেউ রোজ নিয়ম করে পরিচর্যা করে তাদের। প্রায় 100 মিটার লম্বা ওয়াকওয়ে পেরিয়ে তারপর মনস্টার প্যারাডাইস অবধি যাবার সৌভাগ্য মেলে। ওয়াকওয়ের দুপাশে 2 ধরনের নিদর্শন। ডান পাশের জমিনটা ছোট ছোট সবুজ ঘাসে পরিপূর্ণ। তার সম্পূর্ণ অংশ জুড়ে তৈরি করা হয়েছে হেলিপোর্ট, মনস্টারের ব্যক্তিগত হেলিপোর্ট। গেটের সামান্য দূরে দাঁড় করিয়ে রাখা 3-4টে 4 হুইলের গাড়ি। এত বড় ওয়াকওয়ে, তা থোড়াই হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? কেউ যদি এ পথে গাড়ি ছাড়া হেঁটে হেঁটে আসতে চায় তাহলে নির্ঘাত তার হাত থেকে সময় ফসকাবে বেশ। অন্যদিকে ওয়াকওয়ের বাঁ পাশটা বেশ সুন্দর। একপাশে বানানো ব্যক্তিগত পুকুর। পুকুরের চারপাশটা চকচকে পাথরে পরিপূর্ণ। পুকুরে একদম মাঝ বরাবরের ন্যায় সগৌড়ে দাঁড়িয়ে থাকে বিদেশি ভাস্কর্য, যা মূলত রাখাই হয় মনস্টারের ভাঙার উদ্দেশ্যে। পুকুর হতে সামান্য দূরে বাড়ির লয়নইয়ার্ড, যেখান থেকে বাড়ির ফ্রন্টইয়ার্ড শেষ এবং ব্যাকইয়ার্ড শুরু। জায়গাটা পরিপূর্ণ বিভিন্ন নামিদামি ফ্লাওয়ার প্ল্যান্টসে। একটু দূরে হাঁটলেই পড়বে বাড়ির পেছনের বাগানটা, যেথায় ওক গাছ হতে শুরু করে চেরি ব্লসম ট্রি অবধি দাঁড়িয়ে আছে। বাতাসের হালকা দুলুনিতে চেরি ব্লসম গাছ থেকে 2-1টা পাতা উড়ে উড়ে আসছে জমিনে। পায়ের নিচের জমিনটা চেরি ব্লসমের পাপড়িতে কি সুন্দর আবৃত হয়ে আছে। পুরো বাড়ির চারপাশটা এত চমৎকারভাবে সুসজ্জিত, যেন কেউ এক দেখাতেই বলে উঠতে বাধ্য, এ তো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কালো জগতের মোস্ট পাওয়ারফুল নেম দি শ্যাডো মনস্টার। যা বজ্রকণ্ঠ শুনেছে সবাই, শুনেছে হুঙ্কারও, তবে আজ অব্দি কেউ এক নজর দেখার সুযোগ পায়নি মানুষটাকে। যতবার মনস্টার কোথাও বেরিয়েছে ঠিক ততবার সে নিজেকে আড়াল করেছে কালো মাস্ক, লম্বা হুডি আর স্কার্ফে। তার চারপাশে সশস্ত্র বডিগার্ডেরা থাকলেও তার বাহ্যিক রূপের পরিবর্তন হয়নি কখনো। এ লোকের মুখ না দেখলেও তার সিগনেচার বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়া মাত্রই সকলে বুঝতে বাধ্য, এ যে আর কেউ নয়, স্বয়ং মাফিয়া শ্যাডো মনস্টার। মনস্টারের বাম হাতে সর্বদা একখানা কালো টাইটানিয়ামের তৈরি মোটা ভারী ব্রেসলেট ঝুলতে থাকে, যার ভেতরে খোদাই করে নকশা আঁকা ব্ল্যাক প্যান্থারের নিচেই দগদগে অক্ষরে লিখে রাখা মনস্টার। এই ব্রেসলেট শুধুমাত্র একজনের জন্যই বানানো, যা অন্য সবার জন্য এক প্রকার নিষিদ্ধ বৈকি। তাছাড়া যিনি এই ব্রেসলেটের শিল্পী ছিলেন তার হাত দুটো তো কেটে ফেলা হয়েছে। কজ মাফিয়া মনস্টার ডাজ নট ওয়ান্না শেয়ার এনিথিং টু এনিওয়ান। মাহির নরম মোলায়েম হাতের কনুই ধরে টানছে মুগ্ধ। মুখখানা তার সে কি গম্ভীর, গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি, লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। বলিষ্ঠ পুরুষ তার লম্বা লম্বা কদমে হাঁটছে জোরালো গতিতে, অথচ পাশে থাকা মাহি মেয়েটা রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাটার সাথে তাল মেলাতে গিয়ে। একে তো ছোটোখাটো মানুষ সে, তারপরও ক্লান্ত। পায়ে ও তো জোর আসবে কি ওর থেকে শুনি? গতকাল থেকে পেটে আদেও এক টুকরো দানা পড়েনি তো। মাহি এবার আর হাঁটলো না, পায়ের গতি বাড়িয়ে দৌড়াতে লাগলো রীতিমতো। হাতটা ছাড়ানোর বেশ চেষ্টা হয়েছে ইতিমধ্যে, তবে বেয়াদব লোকটা কি আর অত সহজে ছাড়ে? মাহি দৌড়াতে দৌড়াতে একবার মিনমিনে কণ্ঠে বলল, একটু আস্তে হাঁটুন, আমার কষ্ট হচ্ছে। মুগ্ধ শুনল কি না কে জানে, সে তৎক্ষণাৎ পায়ের গতি বাড়লো আরেক ধাপ। শক্ত মুখাভাবে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মরবি না এত সহজে, চল। অগত্যা এমন কথায় চুপ করে গেল মাহি। একরাশ কষ্ট হওয়া সত্ত্বেও পা মিলিয়ে দৌড়াতে লাগলো কেমন। এদিকে তাদের পেছন পেছন গম্ভীর মুখে হেঁটে আসছে সিদ্ধার্থ।
দু পকেটে দুহাত গুজে আরামসে হাঁটছে সে। সরু চোখে কেবল ঘুরে ঘুরে দেখছে মাহিকে, মনে মনে বারবার আওড়াচ্ছে, মেয়েটাকে কেন তুলে আনলো মনস্টার? ওকেও কি তবে বাকি মেয়েদের মতো? আর ভাবতে পারলো না সিদ্ধার্থ। নিজের নরম সরম মনটাকে এক দফা বোঝাতে লাগলো, এ পর্যন্ত বাদবাকি মেয়েদের সাথে যা হয়েছে এই নতুন মেয়েটার সাথেও তো তাই হবে। এ তো জানা কথাই, তা নিয়ে মন খারাপ করে রাখলে কি হবে শুনি? নিজ ভাবনায় মত্ত থেকেই মাহির করুণ ভবিষ্যতের কথা টের পেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল সিদ্ধার্থ। পরক্ষণে পায়ের গতি বাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। সুবিশাল কাঠের দরজার দুপাশে দাঁড়িয়ে আছেন দুজন বডিগার্ড। মার্বেল পাথরের বুনো সিঁড়িতে মুগ্ধের পা পড়তেই দুজন কেমন হালকা ঝুঁকে কুর্নিশ জানায় তাকে। এতে গম্ভীর পুরুষের কোনো ভাবান্তর হলো না, সে একইভাবে টানছে মাহিকে। এবারেও মাহি মেয়েটার সঙ্গে ঘটল আরেক অঘটন। মুগ্ধ সামনের দুই সিঁড়ির ওপরে আর মাহি এখনো 2 সিঁড়ি নিচে। লং কুর্তির সঙ্গে পা বেজে মেয়েটা আবারও হোঁচট খেলো সম্মুখে। পাশ থেকে দায়িত্বরত বডিগার্ডেরা এসতো মেয়েটাকে আগলে ধরতে নিলেই মুগ্ধ মহাশয় গর্জন তুলে বলল, স্টে ব্যাক। তড়িৎ থেমে গেল বডিগার্ডেরা, 2 কদম পিছিয়ে গেল বাধ্যদের ন্যায়। চোখ তুলে সম্মুখে মানুষের দিকে তাকায়নি একবারও। এদিকে মাহি পড়তে পড়তে বাঁচল। শুকনো ফাঁকা ঢোক পাশে তাকাতেই ভরকায় আরেক দফায়। মুগ্ধ তাকিয়ে আছে আগুন চোখে, এই বুঝি তার বাদামি চোখ দুটোর আগুনে ঝলসে দিবে তাকে। মাহি কেমন ভয়তে ঢোক গিলল তা দেখে। তক্ষুনি মুগ্ধের আগুন চোখ থেকে দৃষ্টি নামিয়ে মাথা নুইয়ে শুনল মুগ্ধের চিরবির কণ্ঠ, বেয়াদবের বাচ্চা। হতভম্ব মাহি এবারও বুঝলো না মুগ্ধের এরূপ কথার কারণ। মস্তিষ্কের আরেকটু জোর দিতে গেলে হাতের কোণে টান পড়লো আবার। মুগ্ধ এবার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। মাহির কি হলো কে জানে, সে আর দৃষ্টিতে একটু আধটু দেখতে লাগলো বাড়ির ভেতরটা। মুহূর্তেই চমকালো সে। বাড়ির প্রবেশপথে প্রায় 22 ফুট উঁচু ছাদ, যার মাঝ বরাবর ঝুললে একটা বিশাল কালো ক্রিস্টাল ঝাড়বাতি। মাহি চলন্ত পাঁজরে একটাবার থামতে চাইল, দেখতে চাইল প্রবেশপথের মনোমুগ্ধকর সৌন্দর্যটা। তবে তা কি আর সম্ভব? লোকটা তো হাঁটছে তাকে নিয়ে, সে কখন থেকে হাঁটছে তারা, অথচ এখনো কিনা বাড়িতেই ঢুকলো না। এই বাড়ি নাকি গোলকধাঁধা। মাহি চুপচাপ তাকায় সম্মুখে। প্রবেশপথ ছেড়ে তাকে নিয়ে আসা হয়েছে বিশাল এক লিভিং রুমে। এক মুহূর্তের জন্য মাহির চোখ দুটো স্থির হয়ে গেল কেমন। মাথার ওপর বেশ উঁচু সিলিং, বাড়ির এ জায়গাটা মনে হচ্ছে গোলাকার। লিভিং রুমেও ধরা দিয়েছে আরেক সৌন্দর্য। গোলাকার লিভিং রুমটার মাঝখানে বেশ জায়গা জুড়ে নিচু সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি ডিঙিয়ে নামতে হবে নিচে, যেথায় বসার জায়গা। পায়ের তলায় স্পষ্ট সুইমিং পুল, হাঙরের মতো বড় বড় মাছ নড়ছে তাতে। তারপরও বসিয়ে রাখা দামি মখমলের সোফা সেট। মাহির গা কাঁটা দিয়ে উঠলো এহেন লিভিং রুম দেখে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে যেই না পিছু পা হটবে উনি মুগ্ধ তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামলো। মাহি এবার জোরাজোরি করছে নিজের হাতটা ছাড়াতে। সে কিছুতেই পা রাখবে না ওই হাঙরের লিভিং রুমে। দাঁড়ালেই যদি কাঁচ ভেঙে পড়ে যায় সুইমিং পুলে তখন। মাহি এবার ভয় কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, প্লিজ আমি নিচে নামবো না, আমার ভয় করছে। মুগ্ধ কি আর অত কথা শোনে? সে তক্ষুনি এক হ্যাঁচকা টানে মাহিকে ছুঁড়ে ফেললো লিভিং রুমের স্বচ্ছ কাছের মেঝেতে। মাহি উপর হয়ে পড়লো মেঝেতে। পর মুহূর্তে চোখ খুললে দেখলো তার ঠিক নিচে সবগুলো মাংসাশী হাঙর কেমন একজোটে হয়ে তাকে দেখে। মাহি বাকরুদ্ধ ভয়ে। হাওরগুলো তীক্ষ্ণ দন্ত চক্ষুগোচর হতেই কাঁপতে লাগলো সপ্তদশী। এক মুহূর্ত স্থির থেকে পরক্ষণেই দিল এক বিকট চিৎকার। কোনো মতে মেঝে থেকে উঠে বাচ্চাদের মতো 2 হাতে ভর দিয়ে সরে গেল অন্যত্র। মুগ্ধ দেখলো ক্রূর হাসি ল্যাপটালো ঠোঁটের কোণে। পকেট থেকে ফের একটা মোটা সিগার বের করে ঠোঁটে গুজলো আয়েসে। লাইটার দিয়ে সিগার শেষ ভাগ ধরিয়ে দিল এক লম্বা টান। সেই টানে কি যে সুখ পেল ছেলেটা, যার দরুন স্বস্তিতে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। মুখে দূষিত ধোঁয়াটুকু বেশ কিছুক্ষণ মুখগহ্বরে আটকে রেখে গম্ভীর গলায় উঁচিয়ে ডাকলো, মেইডেন। ব্যাস এক ডাক, যা কর্ণঘুরে পৌঁছাতে গা কাটা দিয়ে উঠল বাড়ির সকল মেইডেদের। মিনিটের ব্যবধানে প্রায় 25 জন কেমন ত্রস্ত পায়ে ছুটে এলো তক্ষুনি। সবচেয়ে বুজুর্গ মেইড ইরা। বৃদ্ধ বয়সী নাদুস নুদুস গায়ের গড়নের মহিলাটি এগিয়ে এসে হালকা ঝুঁকে
কুর্নিশ জানায় মুগ্ধকে। মুগ্ধ এবারও প্রতিক্রিয়াহীন। সুদর্শন মুখখানায় ভারী গম্ভীর্যের ছাপ। আঙুলের ভাঁজে থাকা সিগারের আরেকটা টান বসিয়ে তীক্ষ্ণ চোয়ালখানা নাড়িয়ে গমগমে গলায় আদেশ ছুড়ল, ওকে আজ রাতের জন্য তৈরি করুন, আম হাংরি। কথাটা বলেই আর এক মুহূর্তে দাঁড়ালো না মনস্টার। তৎক্ষণাৎ গটগট পায়ে হাঁটা ধরল উল্টো পথে। এবার তার নিজের আস্তানায় যাওয়ার পালা। কতদিন হলো যায় না সে। এদিকে তার চলে যাওয়ার পরও সব মেয়েরা কেমন স্থির হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ ইরা কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে নিজের কুঁচকে যাওয়া চামড়ার হাত দুটো সামনে ধরে ভাবতে লাগলো, এই হাত দুটো দিয়ে ঠিক কতগুলো মেয়েকে তৈরি করলাম আমি, ঠিক কতগুলো। মেইডেন ইরার ধ্যান ভাঙল পেছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কণ্ঠে। তিনি তক্ষুনি পেছনে ঘুরলেন। ফর্সা মুখখানায় আধার নেমেছে তার, চোখ দুটো হয়ে গিয়েছে ছলছল। সিদ্ধার্থ এক মুহূর্ত চুপ থেকে বোঝার চেষ্টা করলো ইরার মনোভাব, তবে কিছুই তেমন বোধগম্য না হওয়ায় সে প্রশ্ন করেই বসলো, কি হয়েছে তোমার? এভাবে মুখ আধার নাবিয়ে দাঁড়িয়ে আছো কেন? ইরা ফোপাতে লাগলেন কেমন। দুহাতে নিজের ঘাড় সমান হলদেটে চুলগুলো চেপে ধরে কাঁদো কাঁদো মুখে বলতে লাগলেন, রাক্ষসের ক্ষুধা পেয়েছে সিড, আজ আবারও রাক্ষসের ক্ষুধা পেয়েছে। ভরকায় সিদ্ধার্থ তৎক্ষণাৎ হকচকিয়ে জিজ্ঞেস করলো, মানে? আই মিন টু সে, কাকে চাইছে আজ? ইরা ফোপাতে ফোপাতে আলতো করে আঙুল তাক করলেন অদূরে লিভিং গ্রাউন্ডে জ্ঞান হারিয়ে লুটিয়ে থাকা মাহির পানে। মেয়েটা অতিরিক্ত ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে। সিদ্ধার্থ কেমন বিস্ফারিত দৃষ্টিতে তাকায় মেয়েটার পানে। হতবাক সুরে বিড়বিড়িয়ে বলে, ওহ নো। শীতাপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। মখমলের বিছানায় এক টুকরো গোলাপের পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের খাট, যার চারকোণায় স্ট্যান্ডে ঝুলছে পাতলা ফিনফিনে পর্দা। ঘরের একমাত্র বিশালাকার জানালা, যার পরিধি পুরো একটা দেয়ালে জুড়ে। সেখানে থেকে চাঁদের মিষ্টি আলো এসে আছড়ে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে ছেয়ে আছে চাঁদনির উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহির এতক্ষণে জ্ঞান ফিরল বোধ হয়। সে পিটপিট করে চোখ দুটো মেলতে লাগলো। সারাটা দিন না খেয়ে থাকায় শরীরটা আর দিচ্ছে না তার। সর্বাঙ্গ জুড়েছে তীব্র ব্যথা। মাথা ভর্তি ভোঁতা যন্ত্রণার কবলে পড়ে চোখ মুখ কুঁচকে যাচ্ছে মেয়েটার। তবুও সে কোনো মতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখেই লাফিয়ে উঠল ভয়ে। গলা ফাটিয়ে চিৎকার দিতে যাবে অমনি পৌড়া এসে মুখ চেপে ধরে মাহির। মাহি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল কেমন। এদিকে পৌড়া তখন ফিসফিসিয়ে বলে, ভয় নেই, আমি ইরা, তোমার মেইডেন। ভয়ার্থ মাহি কি বুঝলো কে জানে, সে কেবল চুপ করে শুনল কথাটা। পৌড়া মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরালেন মাহির মুখের ওপর থেকে। ছাদের অল্প আলোয় পৌড়ার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে দেখো। বৃদ্ধ হলেও সৌন্দর্যে যেন কোনো কমতি নেই তার। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। পৌড়ার চোখ মুখে স্পষ্ট রাগ। তিনি খানিকক্ষণ মৌন থেকে হঠাৎ মাহির একা ঝাঁকিয়ে উঠলেন ভীষণ রাগে। মাহি হকচকিত কণ্ঠে ব্যথাতুর শব্দ তুলে সামান্য। একদিকে পৌড়া তখন দাঁত খিঁচে বলে, কেন এলে এখানে? কি এমন অসহায়িত্ব ছিল তোমার, যার দরুন সেই জেলখানায় এসে উঠলে? এর চেয়ে কয়েক গুণ ভালো হতো যদি তুমি নিজেই মরে যেতে। বৃদ্ধার এহেন রহস্যমান কথায় হতবাক মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল ব্যথা ভুলে গিয়ে সন্দেহকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বলছেন আপনি? জেলখানা মানে? পৌড়া ফোঁস করে নিঃশ্বাস ফেললেন মেয়েটার এহেন অবুধ ভাবস্রোতে। তিনি রয়ে শুয়ে মাহির হাত ছেড়ে দিলেন। আনমনে ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি টেনে মোটা হয়ে আসা কণ্ঠে আওড়াতে লাগলেন, জেলখানায় তো, যেখানে আমরা সবাই কয়েদি। হয়তো মৃত্যুর আগে এখান থেকে বেরোনোর পথ নেই আমাদের। সেক্ষেত্রে এটা জেলখানা নয় তো কী? অবোধ মাহি প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল এবার। কণ্ঠরুদ্ধ হয়েছে অজানা ভয়ে। পৌড়া তাকে আরেক ধাপ বিস্ময়ে বুঁদ করে দিয়ে বললেন, তুমিও নিশ্চয়ই মনস্টারের শত্রুপক্ষের কেউ? মাহি আশ্চর্য বনে গেল এবার। উনি কি করে জানলেন তার বিষয়ে? এদিকে মাহিকে অমন চমকাতে দেখে আহত হাসলেন ইরা। বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, হয়তো ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এ জেলখানায় কেবল মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতাগুলোই আসে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। হোয়াট এভার, শোনো মেয়ে। একটু থামলেন ইরা। কিছু একটা ভেবে ফের জানালেন, প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে আসবে? মাহির পাল্টা প্রশ্নে থমকালো ইরা। কপালে গোটাকতক ভাঁজ ফেলে শুধালেন, কে আবার? মনস্টার।
হকচকায় মাহি। তৎক্ষণাৎ নড়েচড়ে উঠে বসল বিছানায়। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যায়। আচমকা নিজের দিকে চোখ পড়তে বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে গেল তার। এ কি, তার গায়ে এসব খোলামেলা কাপড় কেন? মাহি তৎক্ষণাৎ ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেটটা টানতে লাগলো নিজের গায়ে। নিজের উন্মুক্ত দেহখানা ঢাকতে ঢাকতে ইতস্ততায় সুরে বলল, আমার কাপড় কোথায়? এগুলো এগুলো কে পরালো? আমি পরিয়েছি। কেন? কারণ আজ রাতটা তোমার জন্য দীর্ঘ হতে চলেছে। মনস্টার আসবে তোমার সাথে তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। এহেন কথায় নিঃশ্বাস আটকে গেল মাহির। চোখ দুটো কারেন্ট ভরে উঠল মুহূর্তেই। বদনে বয়ে গেল মৃদু ঝঙ্কার। ইরা স্পষ্ট দেখল সব। একবার চাইলো মেয়েটাকে একটু বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণেই ভাবলো, কি দরকার? সান্ত্বনা দিলে কি আর রক্ষসটা ছেড়ে দিবে তাকে? ইরা নিজেকে শক্ত রাখলো কোনো মতে। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়েও হঠাৎ থামলো কেন যেন। আচমকা পিছনে না তাকিয়েই বলল, পারলে মরে যাও, তাও এই মনস্টারের হাতে পড়তে যেও না। এ কিন্তু চোখের পলকে জাহান্নাম দেখিয়ে আনবে। কথাটা বলে আর এক মুহূর্তে দাঁড়ালেন না ইরা। তৎক্ষণাৎ চলে গেলেন দ্রুত কদমে। এদিকে বিচলিত মাহি নিজেকে নিয়ে বড্ড চিন্তায় পড়ল যেন। এবারে কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে রাক্ষসের হাত থেকে? অস্থির মাহি উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা ঘোরায়, খুঁজতে থাকে বাঁচার শেষ সম্বলটুকু। এরই মধ্যে হঠাৎ করে তার নজর আটকায় বিছানার চারপাশে স্ট্যান্ডগুলোর দিকে, যা উচ্চতায় বেশ উঁচু। স্ট্যান্ডের গায়ে ঝুলছে সফেদ রঙা পর্দা। মাহি এক মুহূর্তে কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার অবচেতন মস্তিষ্ক বারবার বলছে, তুমি যেটা ভাবছো তা একেবারে ভুল, অন্যায়। কিন্তু অবোধ মনটা তার বলছে অন্য কথা। তারা যদি কথা বলতে জানতো তাহলে হয়তো বলতো, মরে যা মাহি, একটা শয়তানের হাতে নিজেকে এত সহজে বিলিয়ে দিস না। মস্তিষ্ক এবং মনে দোটানায় আটকা পড়েছে মাহি। সঠিক সিদ্ধান্তে এখনো উপনীত হতে পারেনি মেয়েটা। একবার ইচ্ছে করছে মস্তিষ্কের কথা শুনে, আরেকবার ইচ্ছে করছে মনের। মাহি তৎক্ষণাৎ নিজের মাথাটা চেপে ধরে দুহাতে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে, সম্ভব না, এই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব না। আমি থাকবো না। আমি 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 মরে যাব। হ্যাঁ, আমি তাই করব। অবশেষে মস্তিষ্ক পরাজিত হলো মনের জোরের কাছে। সপ্তদশী টলমল শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো মখমলের বিছানায়। পরক্ষণে শরীরের সর্বশক্তি দিয়ে স্ট্যান্ডের ঝোলানো পর্দাগুলো এক টানে ছিঁড়ে এনে একাংশ গাঁট বাঁধে স্ট্যান্ডের আগায়। তারপর আরেকাংশ গোলাকার গাঁট বেঁধে হু হু করে কাঁদতে কাঁদতে বলে, সরি আব্বু, আমি নিজের গায়ে কোনো কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। দুহাতে ধরে রাখা গোলাকার কাপড়ের গাঁটটা দেখে যাচ্ছে অনিমেষ চোখে। আর একটু পরেই সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হয়ে হবে চিরদিনের জন্য। মাহি ধীরে ধীরে কাপড়ের গোলাকার গাঁটে মাথা ঢোকাচ্ছে। ঠিক তখনই কর্ণকুহরে ভেসে এলো কারোর নির্লিপ্ত কণ্ঠ, কাপড়টা আরেকটু উঁচু করে বাঁধ, আর গলায় আরও দুটো গিঁট দে, না হলে ঝোলার সময় পড়ে যাবি। মানুষ ছোট হলেও তোর ওজন কিন্তু কম না। হতভাগ মাহি তোক করে ঘাড় আঁকিয়ে তাকায় দরজার দিকে। যেথায় ভাবলেশীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উধুম হয়ে আছে তার, ফলে পেটানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখে মুখে তার নেই বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তাড়া দেখিয়ে বলল, কিরে, ঝুলতে গিয়েও থেমে গেলি কেন? যা, তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলে কালকে তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসবো। নে, এবার তাড়াতাড়ি মর। আমার লিভিং রুমের ফিশগুলো ক্ষুধায় চুকচুক করছে। গাঁটে গলা ঢুকিয়ে রাখা মাহি হতবিহ্বলতায় আর নড়তে অব্দি পারল না। এই লোক কি মানুষ? এর মাঝে কি মনুষ্যত্বের একদানা ছিটে ফোটাও নেই? কেউ এভাবে মরতে যাওয়া মানুষকে এনকারেজ করে? তারপরেও কি সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে, তার মাছগুলো নাকি ক্ষুধায় চুকচুক করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন ভয়াবহ কথা এতটা শান্তভাবে বলতে পারে? মাহি ভয়ার্থ ঠোক গিলল কেমন। ফোপাতে নিচু স্বরে বোকার মতন জিজ্ঞেস করলো, আপনার ফিসগুলো কোথায় চুকচুক করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসলো। মাহির পানে তীক্ষ্ণ দৃষ্টির কায়েম রেখে পা বাড়ল সম্মুখে। একটু একটু করে এগোতে আস্তে আস্তে অত্যন্ত ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তোকে খাবে বলে। নিঃশ্বাস ফেলতে ভুলে গেল মাহি। দমটা বুঝি ফাঁস না দিতেই আটকে গেল গলার কাছে। চোখ দুটো ছিটকে বেরিয়ে আসবে কোটর ছেড়ে। সম্পূর্ণ
বদনখানি কাঁপছে তার। হতবিহ্বল মেয়েটার গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলে গেল। তার মাথায় এবার চলছে অন্য কথা। মৃত্যুর পর তার দেহটা কিনা ওই মাছগুলো খেয়ে ফেলবে? তাহলে তার পরিবার তাকে শেষ দেখাটুকু দেখবে কীভাবে? মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যে ইতিমধ্যেই তার অতি নিকট এসে দাঁড়িয়েছে তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি ঝুলে পড়তো মেয়েটা। মাহি ডুবে আছে ঘোরে। হঠাৎ করে টের পেল তার পাতলা কোমরখানা কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘোর ভাঙল তক্ষুনি। দু চোখ সম্মুখে তাকাতে স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখ ভয়ঙ্কর পুরুষ তার অতি নিকটে। তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহির একদম মুখোমুখি। দেখো কাণ্ড! মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থেকেও কিনা এ লোকের উচ্চতায় সমান হতে পারলো না। এটা লোক নাকি উট? মাহি তৎক্ষণাৎ গাঁট বাঁধা গলায় ঝুলে পড়তে চাইলেই মুগ্ধ মেয়েটাকে কোমর শক্ত করে চেপে ধরে উঁচিয়ে তুলল বেশ। মাহি এবার ঝুলছে ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মোচড়াচ্ছে পর্যায়ে। দু হাতে মুগ্ধর বুক বারবার ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ুন আমায়, নিচে নাম বলছি। মুগ্ধ প্রতি উত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আরেক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল আলগোছে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই মাহিকে বিছানায় ছুঁড়ে ফেললেও সবেগে। ভয়াতুর মাহি তড়িতে উঠে বসতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। তক্ষুনি নিজের পা দুটো দিয়ে আটকালো মাহির ছুটন্ত পা জোড়া। এক হাতে মেয়েটার হাত দুটো মাথার ওপর উঁচিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরল শক্ত করে। আরেক হাতে শক্ত থাবা বসল মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়। হাত পা মুখ সবটা বাধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেবল গোঙাচ্ছে। হাত পায়ের ব্যথায় চাইতে চোয়ালের ব্যথা যেন বেড়ে যাচ্ছে বহুগুণ। মেয়েটার নরম সরম চোয়ালের ওপর 5 আঙুল চেপে ধরেছে মুগ্ধ। চোখে মুখে সে কি রাগ! মনে হচ্ছে এই বোঝে মাহিকে কাঁচা খেয়ে ফেলবে। ছেলেটার বাদামি চোখ দুটো যেন এক্ষুনি ঝলসে দেবে মাহিকে। মাহির চোয়ালে থাকা হাতটা আরেকটু চেপে ধরে মুগ্ধ কেমন কটমট করতে করতে বলে ওঠে, এত তাড়াতাড়ি মরে গেলে কীভাবে হবে বান্দির মেয়ে? তোর গায়ে এখনও ট্যাগ বসেছে আমার নামের? বসেনি তো? আগে তোকে নিজের রক্ষিতা বানাই, তোর ওপর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখায়, তারপর না তোকে মরতে দিব? এক মুহূর্তেও থামে মুগ্ধ। কাঁদতে থাকা মাহির পানে তাকিয়ে থেকে কেমন বিদ্রুপাত্মক হাসল। দাঁত চিবিয়ে চিবিয়ে ফের শুধালো, কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা, তোকে এখানে আদর করে লুলু লু করার জন্য আনিনি, এনেছি তোর ওপর টর্চার করতে, তোর বাপকে জীবন্ত রেখেও রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দাবার চালে একমাত্র মুখ্য গুটি, যে নড়লেও আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা। আগে তোর বাপকে মারবো, তারপর পুরো এহসান পরিবারকে, তারপর তোকে তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট দ্যাট ওয়ার্ডস ইন ইউর হেড। কথা শেষ করে মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার চোয়াল ছেড়ে দিয়ে রয়ে শুয়ে সরে গেল তার ওপর থেকে। অতঃপর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে হুট করেই শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাতে তক্ষুনি খামচে ধরল মাহির উন্মুক্ত উরু। ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়ায়। এদিকে পায়ে রেহিন অসহ্য ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। গলা ফাটিয়ে আর্তনাদ করে ওঠে কেমন। দু হাতে মুগ্ধর হাত সরাতে চাইলেই খারাপ পুরুষ সপাটে থাপ্পড় বসালো মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সাথে ঠোঁট লেগে গিয়ে ঠোঁটের চামড়া কেটে গেল মাহির। এদিকে মুগ্ধ থামছে না, তার চোখ মুখ এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজের আরেক থাবায় বসায় মাহির গলার কাছে। সেখানেও নখ দাবিয়ে গর্জে উঠে বলল, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারের বাচ্চা। ক্রন্দনরত মাহি ঠিকই কাঁদছে গলা ফাটিয়ে। বারবার অনুনয় করে বলছে, প্লিজ আমায় ছেড়ে দিন, ব্যথায় কলেজে ফেটে যাচ্ছে আমার, আমি সত্যি মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলার বোনের কাছে এখনও নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ, যেখান থেকে গড়িয়ে পড়ছে লহু। অথচ মুগ্ধের মায়া হলো না একটুও। সে উল্টো ক্রূর হেসে আওড়ালো, আমায় ছেড়েছিল তোর বাপ? ছেড়েছিল আমার মাকে? তাহলে আমি কেন ছাড়বো তোকে? কেন ছাড়বো তোর মতো জানোয়ারের মেয়েকে? মাহি প্রত্যুত্তর করতে পারল না তেমন। কাঁদছে কেমন পড়ে থেকে। সেই কান্না পৌঁছাচ্ছে না মুগ্ধের কান অবধি। সে কেবল দেখছে মাহির ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবেই, হ্যাঁ ঠিক এভাবেই কাঁদতো বাচ্চাটা।
তবুও জালিমগুলো ওকে মারতো, খুবই মারতো। কেন মারতো? কী দোষ ছিল বাচ্চাটার? কেন মারতো? কোমরে বেল্ট দিয়ে। বেল্টের কথা মনে পড়তে মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহিকে। উদাম গায়ে তার ইতিমধ্যে লেপ্টে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে, মাহিকে উঠিয়ে আনলো বিছানা থেকে। ব্যথায় কুপোকাত মাহি পায়ের আর গলার ব্যথায় দাঁড়াতেও পারছে না ঠিকঠাক মতো, তবুও তার চুল ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকায় মেয়েটাকে ছুঁড়ে ফেলে মার্বেলের ত্বকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বেলটা খুলে আনলো একটানে। মেঝেতে পড়ে আছে মাহি, কাঁদছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাতে ধীরে ধীরে বেল্টের একাংশ প্যাঁচাচ্ছে। মাহি তখন রয়ে শুয়ে চোখ তুলে তাকালো মুগ্ধের দিকে। মুগ্ধ যেই না বেলটা উঠছে ওর গায়ে এক ঘা বসাতে যাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে ওঠে, মা, মা গো, আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও মাবুদ। থমকায় মুগ্ধ, হাতটা থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল এক মুহূর্তের জন্য। এতক্ষণ রেবেলের চোখে জ্বলতে থাকা আগুনটা কেমন নিভে গেল ধপ করে। শক্ত মুখায়বে পরিবর্তন ঘটল সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্য। মুগ্ধ কতক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেঝেতে মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েরা সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফর্সা গায়ে লাল রঙা পাতলা গাউনটা যেন বেশ ফুটছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু, সেথায় ক্ষত জমেছে গাঢ়। মুগ্ধের ধারালো নখের আঁচড় যা থেকে চুইয়ে পড়ছে লহু। মাথার সুন্দর সিল্কের চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ হানে নিঃশ্বাস ফেলল বোধ হয়। উপরিভাগের দাঁত পাটির সাহায্যে নিচের ঠোঁটের একটুখানি অংশ কামড়ে ধরে, আলতো করে ভ্রু চুলকায় সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখে ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেলটা ছুঁড়ে ফেললো মেঝেতে। অতঃপর পা বাড়ালো বিছানার দিকে। এক হাতে বিছানা থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসে ছুঁড়ে ফেললো মাহির দিকে। গম গম গলায় আদেশ ছুড়ল, গা ঢাক। কথাটা কর্ণগহ্বরে পৌঁছাতে হকচকিয়ে তাকায় মাহি। এক মুহূর্ত কান্না ভুলে গিয়ে হা করে তাকিয়ে রয় কেমন। তার দিকে ভীষণ বিরক্ত মুগ্ধ। দুহাতে কোমর চেপে তক্ষুনি দাঁত খেঁচে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতেই বালছাল পরে সিরিউস করার স্বভাব পেয়েছিস কোত্থেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা মেয়ে ছেলে কোথাকার! এক্ষুনি শরীর ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দিব তোর। হতভম্ব মাহি প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল যেন। সে তো ইচ্ছে করে কাপড় পরেনি, না তো এর আগে কোনোদিন পরেছে। সে তো মেইডেন ইরা নাকি পরিয়ে দিয়েছে তাকে। মাহি যখন নিজ ভাবনা নিমগ্ন, ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিজের ঘাড় ডলতে ডলতে হিসিয়ে বলল, আর এক সেকেন্ডের মধ্যে গানা ঢাকলে আই সোয়ার আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসবো। ভরকায় মাহি। ভাবনার ঘোর ভাঙল অচিরেই। হকচকিয়ে তাকায় গায়ের ওপর ব্ল্যাঙ্কেট পেয়ে তক্ষুনি ব্যগ্র হাতে সারা গা ঢাকতে ব্যস্ত হলো মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গ চেপে নিল ব্ল্যাঙ্কেটটা। মাথা নুইয়ে আরেকবার ফোঁপাতেই শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মুখ ঢাকবে কে? তোর বাপ এসে? ফোঁপাতে থাকা মাহি এবারেও বেকুবের ন্যায় চোখ তুলল ওপরে। মুখ ঢাকবে বলতে? এদিকে তাকে অমন তাকিয়ে থাকতে দেখে মেজাজ টলল মুগ্ধের। ছেলেটা কেমন ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে কোনোরূপ বলা কওয়া ছাড়া আচমকা চড় বসালো মেয়েটার গালে। যদিও বা এবারে চড়ে আগের বারের মতো অত ঝাঁঝ নেই, তবুও সেই সামান্য চড়ে তাল সামলাতে না পেরে গাল বেঁকে গেল মাহির। মেয়েটা ঠোঁট কামড়ে ফের ফোঁপাতে লাগলো কেমন। মুগ্ধ তখন এক হাঁটু গেড়ে বসলো মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে মাহির মাথা অব্দি ঢেকে দিল আলগোছে। পরক্ষণেই কেমন কাটকাট কণ্ঠে বলল, আমি না বলা অব্দি ভুলেও মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামলে মাথাটা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে, রিমেম্বার। এহেন ধমকিতে গা কেঁপে ওঠে মাহির। মেয়েটা আর সাহসও করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেটে নামানোর। মুগ্ধ এবার চুপচাপ উঠে দাঁড়ায়। খানিকটা হেঁটে গিয়ে গা এলিয়ে বসলো ডিভানে। দুহাত দুদিকে ছড়িয়ে গর্জন তুলে ডাকলো, থমাস। একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়ে তড়িঘড়ি করে কক্ষের সামনে ভিড়িয়ে রাখা বিশালাকার দরজাটা খুলে ভেতরে ঢুকলো থমাস, বরাবরের ন্যায় মাথা নুইয়ে, হালকা কুর্নিশ জানিয়ে। কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যে ওভাবে ব্ল্যাঙ্কেটে পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড ওয়াফাদার কি না। দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্রস্বরে বললেন, ইয়েস মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে। গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে, গেট মাই ফুড। থমাস ওপর নিচ মাথা নাড়িয়ে তক্ষুনি চলে গেলেন। ফিরে এলেন প্রায় মিনিট 5 পর। হাতে ঠেলে ঠেলে আনছেন সার্ভিং র্যাক, যেতেই সাজানো হরেক রকম খাবারের বাহার।
থমাস সার্ভিংকে একটা ডিভানের সামনে অব্দি আনতেই মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলল তাকে। পরক্ষণে 2 আঙুলের ইশারায় বোঝালো চলে যেতে। থমাস তাই করলো। আবারও কুর্নিশ জানিয়ে চলে গেল কক্ষ থেকে। এরই মধ্যে আরেকজন কমব্যাট চলে এলো মুগ্ধের পোষা পেটকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখল তাকে। এবারেও নিঃসন্দেহ কমব্যাটকে বোঝাই চলে যেতে। তবে কমব্যাট মুগ্ধের পোষা পেটকে রেখে গেল কক্ষেই, যা ধীরে ধীরে লেজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামলো ডিভানের সামনে, মুগ্ধের পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচিয়ে একটুখানি বুলিয়ে পোষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা দোলাচ্ছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাত প্রাণীটার মাথার ওপর ধরে রেখে শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলল, এদিকে আয়। মাহি দেখছে না কিছু। মাথার ওপর অত মোটা একখানা ব্ল্যাঙ্কেট, তার ফাঁক গলিয়ে থোড়া কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কণ্ঠে মিনমিনিয়ে বলল, কোথায় তোর জমের বাড়ি? এহেন প্রত্যুত্তরে মৌন রইল মাহি। কেউ তো কতক্ষণ বাদ ফের শুনল মুগ্ধ কিরমির কণ্ঠ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট ছড়া। এতক্ষণে বোধহয় খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার ওপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতেই যেই না সম্মুখে চোখ পড়ল, অমনি মেয়েটার কেমন আতঙ্কে চিৎকার দিয়ে উঠল, আল্লাহ গো, বাঘ! ভয়ের তো মাহি তক্ষুনি দিন দুনিয়া ভুলে ছুটে গেল দরজার কাছে। কাঠের মোটা কারুকার্যের দরজার গায়ে ইচ্ছা মতো যত চাপড়ে কাঁদতে কাঁদতে উপাসের মানুষজনদের উদ্দেশ্যে বলল, প্লিজ দরজা খুলুন, এখানে বাঘ আছে, আমার খেয়ে ফেলবে এটা, প্লিজ কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ? দরজা যে এবার পুরোপুরি বন্ধ। এতক্ষণ যারা শুনেও শুনল না তার চিৎকারগুলো, এখন তারা থোড়াই শুনবে? এদিকে মাহির এমন চেঁচামেচিতে বিরক্ত মুগ্ধ। পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে সেলফ বলল, প্রাডা। মালিকের কণ্ঠধ্বনি কর্ণঘুরে পৌঁছাতে আনন্দে উৎফুল্লিত হয়ে গর্জন তুলল প্রাডা। পুরো কক্ষ ছড়িয়ে গেল তার গর্জন ধ্বনি। সেই ধ্বনিতে কলিজা কেঁপে ওঠে মাহির। মেয়েটা এবার হাউমাউ জুড়ে কেঁদে উঠল কেমন। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বিড়বিড় করে, আম্মু, বাঘ। মুগ্ধ বাঘা হাসলে মনে হচ্ছে। নিজের ঠোঁটটা হালকা বেঁকে গেল বাঁ দিকে। সে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিকে বলে, কাছে আয়। তোরই তো দুধারে মাথা নাড়াই মাহি। ভয়ে আঁটসাঁট হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছে এই লোক, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির অমন অবাধ্যতায় মুখায়ব শক্ত হয়ে গেল মুগ্ধের। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে, দাঁতে দাঁত চেপে ধরে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়ালো, ভুলেও আমার কথা অবাধ্য হতে যাস না মেয়ে, নাহলে অকালে প্রাণটা হারাবি। মাহি পড়ল এবার বিরাট দোটানায়। এই মুহূর্তে তার সামনে কেবল একটা নয়, বরং দুটো বাঘ, দুটোই সমান হিংস্র। মাহি আর ভেবে কুল কিনারা পেল না তেমন। তাই তো মনের মধ্যে একরাশ ভয় নিয়েও সে কেমন চোখ দুটো কুচকে কাপা কাপা বদনে হেঁটে চলে এলো মুগ্ধের সামনে। খানিকটা দূরত্বে এসে দাঁড়াতেই মুগ্ধ ক্রুর হেসে বলে ওঠে, নীল ডাউন। মাহি তাই করলো। চুপচাপ মেঝেতে বসলো হাঁটু মুড়ে। মুগ্ধ তখন কোনোরূপে কথাবার্তা ছাড়েই মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার ওপর পা দিয়ে চেপে ধরে বেশ সজোরে। মাহি ব্যথাতুর শব্দে তুলল, চোখ খোলেনি একবারও। খুললেই তো অক্ষিপটের সামনে দেখবে দুটো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার প্রাডার ঘাড়ে হাত রেখে বলল, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ কাছে থেকে প্রাণটা উড়ে যাবে মাহির। বাঘটা কি তবে তার পাশে এসে বসবে, একদম পাশে? মাহির ভাবনার মাঝেই সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলে পশমের পরশ। মেয়েটা তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলল। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুবই ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সার্ভিং রেক থেকেই ফর্কের আগায় খাবার তুলেছে মুগ্ধ। ওসব খাবার বাড়াবাড়ির ঝামেলায় নেই সে, কোনো রকম মুখে তুলতে পারলেই বোধহয় হলো। মাহির এহেনে কথায় সে হাতের ডগায় ফর্কটা নাড়াতে নাড়াতে বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটোই এক, বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মরে না তারা, তুইও মরবি না। এহেন সঙ্গীন মুহূর্তে এরূপ গা জ্বালানো কথা বোধহয় এ লোকের মুখ দিয়েই বেরোনো সম্ভব। এদিকে সত্যি মাহি মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। ওদিকে অধিক ভয়ে তার সাফোকেশন শুরু হয়, এখনও হয়তো শুরু হয়ে গেল তা। ওদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ে জোর বাড়ালো। মাহির হাতটা বুঝি থেতলেই ছাড়বে অসভ্য ছেলে। মাহির চিৎকার বেগ সামান্য বাড়লেও মুগ্ধ বড্ড নাখোশ হলো এটুকুতে। সে কেমন গমগমে গলায় আদেশ শুনল, আই এম হাংরি। যতক্ষণ আমার খাওয়া শেষ হবে ততক্ষণ তোরা দুজন চিৎকার করে যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনের মধ্যে থেকে কারো চিৎকার থেমে যায়, তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতেই ত্যাগ হবে।
সো ভুলেও আমার খাওয়ার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবার কারো ভয়ে তো চিৎকার না শুনলে খেতে পারি না। ভয়ের তো মাহি ঢোক গেল সামান্য। এ লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো একজন সাইকো, ব্লাডি সাইকো মনস্টার। সে নাকি অন্যের ভয়তে আর্তনাদ না শুনলে খেতে পারবে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! মুগ্ধ এবার মুখগহ্বরে এক টুকরো খাবার ঢোকালো, ঠিক তখনই সম্মুখের হিংস্র বাঘ তার হিংস্র গর্জধ্বনিতে গর্জে উঠল। সে গর্জন কানের যেতেই রুখ সহ কেঁপে ওঠে মাহির। মেয়েটাও ভয়ে একইভাবে চিৎকার করতে লাগলো। এদিকে তাদের অমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েশ করে চিবোচ্ছে মুগ্ধ। মাথাটা হালকা দোলাতে লাগলো পরম আনন্দে। এ যেন মৃত্যুপুরীর এক ভয়ানক রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে, খাচ্ছে। প্যারাসাইডের বাঁ দিকের বাগান হয়ে মাউন্টেনের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে আসছে সিদ্ধার্থ। একটুখানি সামনে এগোতে বাঘের বিকট গর্জনধ্বনি শুনতে এই থেমে গেল তার পদযুগল। মাথা উছিয়ে তাকালো ওপরের অট্টালিকার দিকে। বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাডার হাঙ্গরি তার মতোই? আজও কি তবে মনস্টার নিজের খাওয়া শেষ করে তার আদরে প্রাডাকে ট্রিট দেবে রমণীদের গরম মাংস? কাল তবে নতুন করে আরেকটা ক্ষতবিক্ষত দেহ দেখবে সে। সিদ্ধান্ত মাথা নোয়ায়, পায়ের গতি আবারও চলমান করে বিড়বিড়িয়ে বলে, ব্লাডি মনস্টার। অধীর রায়। এর এপিসোডটা এত পর্যন্তই রাখলাম। পরের দিন আবার একটা নতুন এপিসোড নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।